শিক্ষার্থীরা সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ অধ্যায় বাজার, এই চতুর্থ অধ্যায় বাজার অধ্যায়ের বাজারের শ্রেণী বিভাগ এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা বাজারের শ্রেণী বিভাগে আগেও একটি ক্লাস নিয়েছিলাম, এরই ধারাবাহিকতা আজকে আমরা বাজারের শ্রেণী বিভাগের বাকি অংশটুকু নিব। আমরা বাজারের শ্রেণী বিভাগ আগে পড়ে এসেছি, মনবশ্রেণী বাজার সম্পর্কে আজকে বিস্তারিত জানব। যখন কোনো বাজারে বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র একজন, মনবশ্রেণী বাজার হচ্ছে বিক্রেতা মনমানি এক আর শনিমানি হচ্ছে ক্রেতা, পলিমানি বিক্রেতা শনিমানি ক্রেতা। তাহলে ক্রেতা একজন, মনমানি একজন ক্রেতা থাকবে, বিক্রেতা অসংখ্য থাকবে, তাকে মনবশ্রেণী বাজার বলে। মনবশ্রেণী বাজারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই বাজারে ক্রেতা একজন, অসংখ্য বিক্রেতা থাকে, পণ্যের দাম ক্রেতা কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। যেহেতু ক্রেতা একজন সেই কারণে এখানে ক্রেতায় পণ্যের দামটা নির্ধারণ করে দিবে। একচেটিয়া ক্রেতার দ্বারা শ্রমিকের শোষণ পরিমাপ করা যায়। বিক্রেতার অবাধ প্রবেশ প্রস্থান বিদ্যমান। ক্রেতার নির্ধারিত দামের উপর মুনাফার প্রকৃতি নির্ধারিত হয়। ডুওপশ্রেণী বাজার, যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র দুইজন। ডুও মানে দুই, শনি মানে ক্রেতা, তাহলে ক্রেতার সংখ্যা মাত্র দুইজন কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য, তাকে ডুওপশ্রেণী বাজার বলে। যেমন আখ চাষের অঞ্চলে চিনির কল মাত্র দুইটি, বাজার হিসেবে এক্ষেত্রে চাষি অনেক হলেও ক্রেতা দুজন। ডুওপশ্রেণী বাজারের বৈশিষ্ট্য, ক্রেতা দুজন হলেও বিক্রেতা অসংখ্য, ক্রেতার আধিপত্য থাকায় ক্রেতার যোগ সাজসে পণ্যের দাম নির্ধারিত হয়। বাজারে বিক্রেতা প্রবেশ অবাধ হলেও ক্রেতার প্রবেশে বাধা বিদ্যমান। বাইলেটারেল মনোপলি বাজার, যে বাজারে ক্রেতাও একজন বিক্রেতাও একজন, সেইরূপ বাজারকে আমরা বাইলেটারেল মনোপলি বাজার বা দ্বিপাক্ষিক বাজার বলতে পারি। বাইলেটারেল মনোপলি বাজার হচ্ছে ক্রেতাও একজন থাকবে আবার বিক্রেতাও একজন, সেইরূপ বাজারকে আমরা বাইলেটারেল মনোপলি বাজার, বাংলায় বলা হয় দ্বিপাক্ষিক বাজার। বাইলেটারেল মনোপলি বাজারের বৈশিষ্ট্য হচ্ছে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে, একজন মাত্র বিক্রেতা থাকে, পণ্য ক্রয় বিক্রয়ে গোপনীয়তা বিদ্যমান থাকে। অলিগোপশ্রেণী বাজার, অলিগোপলি বাজারের বিক্রেতার সংখ্যার সমান অলিগোপশ্রেণী বাজারের ক্রেতার সংখ্যা, মানে অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা যা হবে অলিগোপশ্রেণী বাজারের ক্রেতার সংখ্যাও তা। স্বল্প সংখ্যক বড় ক্রেতা যে বাজারকে নিয়ন্ত্রণ করে, স্বল্প সংখ্যক বড় ক্রেতা যে বাজারকে নিয়ন্ত্রণ করবে তাকে অলিগোপশ্রেণী বাজার বলে। অলিগোপলি বাজার, যে বাজারে বিক্রেতার সংখ্যা দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয়, তাকে অলিগোপলি বাজার বলে। বিক্রেতার সংখ্যা দুইয়ের অধিক কিন্তু খুব বেশি হবে না, তাকে অলিগোপলি বাজার বলে। অলিগোপলি শব্দটি অলিগো এবং পলি এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। অলিগোপলি শব্দ, অলিগো আর একটা হচ্ছে পলি, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। অলিগো শব্দের অর্থ মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক এবং পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্বল্প সংখ্যক বিক্রেতা থাকবে, বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত, একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করবে। এবার শিক্ষার্থীরা আমরা বাজারের শ্রেণী বিভাগ শেষ করেছি, এখন আমরা একটু প্লান্ট, শিল্প এবং ফার্ম সম্পর্কে জানব, কারণ এই চ্যাপ্টারের এই তিনটি বিষয়ে অন্তর্ভুক্ত আছে। প্লান্ট বলতে একটি উৎপাদন ইউনিটকে বোঝায় যেখানে ব্যবসা অথবা সেবামূলক কাজ পরিচালিত হয়। সিমেন্ট, চিনি, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি স্থাপনাকে প্লান্ট বলা হয়। ফার্ম একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কোম্পানিকে বোঝায়। ফার্ম একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা যা উৎপাদনের উপকরণকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করে এবং উৎপাদিত পণ্য বাজারে বিক্রয়ের ব্যবস্থা করে। শিল্প, কোনো বাজার ব্যবস্থায় পণ্য বিক্রেতাদের সামষ্টিক রূপকে আমরা শিল্প বলতে পারি, অথবা শিল্পের সংজ্ঞাটা আমরা এইভাবেও বলতে পারি, এক বা একাধিক অথবা বহু সংখ্যক ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এক বা একাধিক অথবা বহু সংখ্যক ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। কোনো বাজার ব্যবস্থায় পণ্য বিক্রেতাদের সমষ্টিকে আমরা শিল্প বলতে পারি, অথবা ফার্মের সমষ্টিকে আমরা শিল্প বলতে পারি, ফার্মের যোগফলকে আমরা শিল্প বলতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা প্লান্ট,
ফার্ম, শিল্প, এই তিনটা বিষয় বুঝলাম। এই তিনটা বিষয় যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, গার্মেন্টস শিল্প, গার্মেন্টস তো বাংলাদেশে বিভিন্ন নামে যতগুলো গার্মেন্টস আছে সবগুলো গার্মেন্টস হচ্ছে এক একটা ফার্ম। আর ওই ফার্মের ভিতরে আমরা ধরতে পারি এবিসি গার্মেন্টস। এবিসি গার্মেন্টস এটা একটা ফার্ম। এবিসি গার্মেন্টসে অনেকগুলো পণ্য উৎপাদিত হয়, শার্টের একটি পণ্য, প্যান্টের একটি পণ্য, এরকম এই শার্টের একটি পণ্য বা বোতামের একটি পণ্য, এগুলো হচ্ছে এক একটি প্লান্ট। আর এবিসি ফার্মটাও, এবিসি গার্মেন্টসটা হচ্ছে একটা ফার্ম। আর বাংলাদেশের যত গার্মেন্টস আছে সবগুলো গার্মেন্টস হচ্ছে একটা গার্মেন্টস শিল্প। একচেটিয়া বাজার সম্পর্কে শিক্ষার্থীরা আমরা আরেকটু জেনে নিব। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। ফার্ম একক ব্যবস্থাপনা এবং শিল্পের অন্তর্গত ফার্মসমূহ ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত। যেহেতু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে, পণ্যের কোনো নিকট বিকল্প থাকে না, তাই এ বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এই বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন। একচেটিয়া কারবারের ইংরেজি শব্দ হচ্ছে মনোপলি। মনোমানি এক আর পলিমানি বিক্রেতা, তার মানে বিক্রেতা থাকবে একজন। শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করে, একচেটিয়া বাজারে যেহেতু বিক্রেতা একজন, তাই এখানে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ফার্ম একক ব্যবস্থাপনা এবং শিল্পের অন্তর্গত ফার্মসমূহ ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত হবে। যেহেতু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে, পণ্যের কোনো নিকট বিকল্প থাকে না, তাই এ বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন হয়ে থাকে। শিক্ষার্থীরা আমার ক্লাস যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছ, তোমরা এই প্রশ্নটির উত্তর বলতে পারবে। কোন বাজারে ক্রেতার সংখ্যা একজন কিন্তু বিক্রেতা অসংখ্য? ক্রেতার সংখ্যা একজন কিন্তু বিক্রেতা অসংখ্য কোন বাজারে হবে? মনোপলি বাজার। তোমরা ভুলেও মনোপলি বলিও না, কারণ মনোমানি এক ঠিক আছে, কিন্তু পলিমানি বিক্রেতা। এখানে চাওয়া হয়েছে ক্রেতার সংখ্যা একজন, তাহলে সোনিমানি ক্রেতা, মনোমানি এক, তাহলে ক্রেতা হচ্ছে একজন, সেটি হচ্ছে মনোপলি বাজার। আরেকটি প্রশ্ন, মনোপলি শব্দটির বাংলা পরিভাষা কি? একচেটিয়া, ডুওপলি, একচেটিয়া প্রতিযোগিতা, পূর্ণ প্রতিযোগিতা, কোনটি হবে শিক্ষার্থীরা? একচেটিয়া। একটি বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য। কোন বাজারে একজন মাত্র ক্রেতা থাকে? কোন বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই? তোমরা ক্লাসটি বারবার দেখবে, তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বাসায় অনুশীলন করতে পারবে। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন 2 শুরু হচ্ছে। তোমরা হয়তো ডেট পেয়ে গেছো বা পেয়ে যাবা। তোমাদের সিলেবাস হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। তারপরে আমি আরেকবার বলছি, তোমাদের সিলেবাস অর্থনীতি প্রথম পত্রের উপরে রেখেছি। অর্থনীতি প্রথম পত্রের 3য় অধ্যায় আমি ধাপে ধাপে শেষ করেছি। সবগুলো ক্লাসে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে ক্লাসগুলো বারবার দেখবে। আরেকটি অধ্যায় রেখেছি অর্থনীতি প্রথম পত্রের এই 4র্থ অধ্যায়, যেটি এখনও ক্লাস চলমান। যতটুকু ক্লাস নিতে পারবো 4র্থ অধ্যায়ে ততটুকুর উপরে পরীক্ষা হবে। তোমরা ক্লাসগুলো বারবার দেখবে এবং বারবার অনুশীলন করবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। সকলের জন্য শুভকামনা থাকবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা।